আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। আমরা বাংলাদেশের সম্পদের এই পর্বগুলোতে কথা বলছি বাংলাদেশের খাদ্য সম্পদ নিয়ে। বিশেষত আমাদের আলোচনার মূল জায়গা হলো ধান। ধান নিয়ে আমরা ইতিপূর্বে বেশ কিছু পর্ব করেছি এবং আমরা বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট, তাদের কার্যক্রম, মাঠ পর্যায়ে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। বর্তমানে আমরা জানবো যে ধান নিয়ে আসলে গবেষণার ক্ষেত্রে কী কী কাজ চলছে এবং একই সঙ্গে ধান গবেষণায় বাংলাদেশের অবস্থানে জানার চেষ্টা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। স্যার, আমি যদি প্রথমে আপনার কাছে জানতে চাই আসলে বাংলাদেশে বর্তমানে ধান গবেষণার অবস্থাটা কীরকম আর কি, ধান নিয়ে গবেষণা কতটুকু হচ্ছে এবং এই গবেষণাগুলো আসলে ব্যাপক পর্যায়ে হচ্ছে কিনা? দেখুন, গবেষণা একটা চলমান প্রক্রিয়া। এটা সবসময় নতুন টেকনোলজিগুলো নিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে ধান চাষের এবং নতুন নতুন ভ্যারাইটি উদ্ভাবনের বা কৃষকের কাছ থেকে আমরা যে সমস্যাগুলো পাই সেইগুলো নিয়ে আমাদের যে রিসার্চ প্রতিষ্ঠানগুলো আছে বা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়, তারা এই গবেষণাগুলো চলমান রেখেছে এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তারা গবেষণা করে যাচ্ছেন। ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা জেনেছিলাম যে তারা ধানের নতুন জাত উৎপাদনে কাজ করছেন, নতুন নতুন কিভাবে টেকনোলজিক্যাল চেঞ্জেসগুলো আনা যায় সেগুলো তারা করছেন। একই সঙ্গে আপনাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা এই গবেষণায় কিভাবে ভূমিকা রাখছেন? বাংলাদেশে সাধারণত গবেষণাগুলো দুইভাবে হয়। একটা হলো যে আপনার বেসিক রিসার্চ এবং একটা হলো অ্যাপ্লাইড রিসার্চ। তো সাধারণত যে বিশ্ববিদ্যালয় সেগুলাতে সাধারণত বেসিক রিসার্চে তারা গুরুত্ব দিয়ে থাকে, অর্থাৎ নতুন জ্ঞান সৃষ্টি করে তারপর রিসার্চ প্রতিষ্ঠানগুলো বেসিক রিসার্চের সাথে সাথে যে এই রিসার্চের বা গবেষণার যে প্রয়োগিক দিক এবং সেটা মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই গবেষণাগুলো তারা চালিয়ে যায়। আমাদের যে গবেষণার সমস্যাগুলো সেখানে আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে আমাদের অ্যাডভান্স যে ল্যাবরেটরি ফ্যাসিলিটিস বা প্রাতিষ্ঠানিক যে সুবিধাগুলা এবং আমাদের যে ফান্ড ক্রাইসিস, এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। এবং এই সমস্যাগুলো যদি আমরা মোকাবেলা করতে চাই তাহলে আমাদের অ্যাডভান্স রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা দরকার বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে বিশেষ করে। তারপর সেখানে আমাদের যে গ্র্যাজুয়েট স্টুডেন্টগুলো আছে তারা যখন পিএইচডির গবেষণাগুলো চলমান রাখবে বা পোস্ট ডক্টরাল গবেষণা চলমান রাখবে, সেই জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটির যে স্পেসিফিক বিষয়ভিত্তিক যে গবেষণাগুলো আছে সেখানে আমাদের তরুণ যে গবেষকগুলো আছে তাদেরকে পিএইচডি ভর্তি করানো এবং তাদেরকে একটা সম্মানজনক ভাতার মাধ্যমে বা স্কলারশিপের মাধ্যমে তাদের পিএইচডি গবেষণার জন্য তারা চালিয়ে যেতে পারে, এই ব্যবস্থাটা করা উচিত। তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে পোস্ট ডক্টরাল রিসার্চের ফ্যাসিলিটিস তৈরি করা, যেটা পরবর্তীতে এই গবেষণাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশে বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হচ্ছে ধান এবং ডিজিটাল টেকনোলজি অনেক ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। তো এই বিষয়টা আসলে আপনি কতটুকু দেখছেন যে ডিজিটাল টেকনোলজির ব্যবহার কি আসলেই পুরোপুরি হচ্ছে নাকি এটা নাম সর্বস্ব কিছু জায়গায় হচ্ছে? আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি যে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, আমাদের যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আবাদি জমির পরিমাণ কিন্তু আমাদের কমে যাচ্ছে, তো ফলে আমাদের পার ইউনিট এরিয়াতে আমাদের প্রোডাকশন কিন্তু বাড়াতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা যে চাষযোগ্য জমি সেটা কিন্তু বাড়াতে পারছি না। ফলে 2050 সালকে যদি আমি টার্গেট করি যে আমার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে এখনই আমাকে প্রবেশ করতে হবে, না হলে আমার যে এখন যে খাবার উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ধরেন 60% খাবার বেশি উৎপাদন করতে হবে আমার যদি আরও 30-35 কোটি মানুষকে খাওয়াতে হয়। সেই ক্ষেত্রে আমাকে ডিজিটাল বা সাস্টেনেবল বা প্রিসিশন এগ্রিকালচার যেগুলো আমরা বলছি সেইগুলোতে অবশ্যই গুরুত্ব দিতে হবে। প্রিসিশন এগ্রিকালচার বিষয়টা হলো যে আমাদের কৃষক পর্যায়ে বা কৃষি সেক্টরে আমাদের বিভিন্ন ডিজিটাল, যেমন আমি একটা বিষয় আপনাকে বলি, ফার্মারের ফিল্ডে যদি আপনি ময়েশ্চার সেন্সর বা আর্দ্রতা মাপার কোনো যন্ত্র রাখেন বা সেখান থেকে আপনার নিউট্রিয়েন্ট স্ট্যাটাসের মাপার জন্য যদি কোনো সেন্সর বসান এবং আধুনিক যে ওয়েদার স্টেশন সেগুলো যদি আপনি বসান, তাছাড়া আপনি ড্রোন এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই সব ইনফরমেশনগুলো আপনি যখন একসাথে পাচ্ছেন এবং এই ডাটাগুলো যখন একসাথে প্রসেসিং হবে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্টারনেট অফ থিংস এই বিষয়গুলো যখন এর সাথে লিঙ্ক আপ হবে তখন কিন্তু যেটা হবে যে ফার্মার লেভেলে এই প্রযুক্তিগুলা
আপনাকে পার্সোনালাইজ অ্যাডভাইস করবে আপনাকে যে আপনার এই সময় এই ফসলটা কাল্টিভেশন করতে হবে, আপনি এখনই বীজতলা রেডি করেন, বা আপনার ফার্টিলাইজার কিনতে হবে, অথবা আপনার ধরেন কোনো একটা ডিজিজের আউটব্রেক হলো, সেই ইনফরমেশন কিন্তু আপনাকে আগেই বিভিন্ন ইন্টারফেসের মাধ্যমে, যেমন আপনার মোবাইল অ্যাপস আছে, সফটওয়্যার আছে, SMS এর মাধ্যমে হোক, এগুলা ফার্মার পর্যায়ে পৌঁছে যাবে। তখন ফার্মার কিন্তু অ্যালার্ট হয়ে যাবে যে না, আমার আগামী 10 দিনের মধ্যে ঝড় আসবে, ফলে আমাকে এখনই ফসলটা কর্তনযোগ্য হয়, তাহলে সেটাকে সে কেটে ফেলবে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, অথবা আমার যে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট আছে, ফার্টিলাইজার কখন কতটুকু কিভাবে আমি দিব, আমরা বলি যে 4R ফার্টিলাইজার, মানে একটা ফার্টিলাইজার আপনাকে রাইট সোর্স, রাইট টাইম, রাইট রেট এবং রাইট লোকেশনে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে অবশ্যই আমাদের ফলন বৃদ্ধি পাবে। এই টেকনোলজিগুলো কিন্তু আমাদেরকে এটার সাথে ইনক্লুড করতে হবে, তাহলে আমরা যেমন পার ইউনিট এরিয়াতে ফলন বৃদ্ধি পাবে। সাথে সাথে আরেকটা বিষয় হলো যে শুধু ফলন বাড়ালেই হবে না, এই ফলনের ফসলের যে গুণগত মান, তারপরে বা তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা কেমন, সেটাও কিন্তু আমাকে গবেষণা করে বের করতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি যে ডায়াবেটিক রাইস, বা এটা যেমন গ্লাইসিম ইন্ডেক্স, এটার ইন্ডেক্সটা আসলে আমরা ধরি 0 থেকে 100, তাহলে যে ভ্যারাইটির ধানগুলাতে গ্লাইসিন ইন্ডেক্সটা আপনার হলো ধরেন 55 থেকে কম, তাহলে এই ভাতগুলা যদি আমরা খাই, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের ঝুঁকিটা আমাদের কমে যাবে। আবার আপনি ধরেন যে আমাদের যদি জিঙ্ক সমৃদ্ধ বা আয়রন সমৃদ্ধ ধান আমরা গবেষণা করে বের করি, যেটা হলো আমাদের যে প্রান্তিক কৃষক বা আমাদের গ্রাম পর্যায়ে যে মহিলা বলেন, শিশু বলেন, তাদের কিন্তু জিঙ্ক এবং আয়রনের প্রচুর ঘাটতি থাকে। ফলে এই ধরনের গবেষণার মাধ্যমে আমি যদি জিঙ্ক সমৃদ্ধ বা আয়রন সমৃদ্ধ ধান উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু আমার নিউট্রিশনাল সিকিউরিটিও এনশিওর হবে, সাথে সাথে আমার ফলনও কিন্তু বাড়বে। এখানে আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা এর আগে আমাদের যারা আলোচক ছিলেন তাদের কাছ থেকে আমরা শুনছিলাম যে কৃষক আসলে মূলত যে সমস্যাটা ফেস করে, যে ধানটা তুলে আনার পরে সেটা শুকানোর যে সমস্যাটা, এবং এখান থেকে কিছু উদ্যোগ আমরা শুনেছিলাম যে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির কিছু শিক্ষক তারা নিয়েছিলেন। তো এই বিষয়ে আসলে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে তারা ধান শুকানোর জন্য যে সমস্যাটা ফেস করছেন সেটা দূরীকরণে কোনো উদ্যোগ বা কোনো গবেষণা আপনারা নিতে পারেন কিনা, কিভাবে স্বল্প সময়ে স্বল্প খরচে কিভাবে কৃষকরা এটা শুকাতে পারেন? আসলে যখন আমরা ধানটা হারভেস্ট করি, তখন তার ময়েশ্চার পার্সেন্ট থাকে ধরেন 20 থেকে 25%। তো এই ময়েশ্চার লেভেলে আমি যদি ফসলটাকে স্টোর করি, তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড় বা এই ধান বা যে কোনো ফসলই এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যার কারণে আমাদের এই ফসলগুলা কিন্তু, যেমন ধানের ক্ষেত্রে আপনার স্টোর করতে গেলে এটা 10 থেকে 12% ময়েশ্চার কিন্তু কমায় নিয়ে আসতে হয়। এখন কৃষক পর্যায়ে যেটা করা যায়, যে কারণ এই সময় বর্ষার সময় কিন্তু যখন বড় ধানটা আমি হারভেস্ট করব, তখন কিন্তু ময়েশ্চার বেশি থাকে বাতাসে, আবার বৃষ্টি হয়, ফার্মার কিন্তু ধানটাকে তুলে নিয়ে এসে তার উঠানে রেখে দেয়, এবং অনেক সময় এখানে জার্মিনেশন হয়ে যায়, ফলে কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যেটা করা যায় যে আমরা যদি অঞ্চল ভিত্তিক বা এলাকা ভিত্তিক, উপজেলা ভিত্তিক আমরা যদি সোলার প্যানেল বেসড ড্রায়ার মেশিন ডেভেলপ করতে পারি, যেটার সাহায্যে কিন্তু আমার বিদ্যুৎ লাগবে না, কিন্তু আমি সোলার প্যানেলের সাহায্যে এখানে যে বিদ্যুৎ তৈরি হবে সেটার সাহায্যে কিন্তু আমি এই ড্রায়ারটা চালু করতে পারি। বা আমি যদি গ্লাস হাউজের মধ্যে এমনভাবে রাখি যে এটা গ্রিন হাউসের মতো, টেম্পারেচারটা বাইরের থেকে ভিতরে ঢুকবে, কিন্তু ভিতরে হিট জেনারেট করবে এবং অটোমেটিক্যালি এটা আপনার ফসলটা কিন্তু শুকিয়ে যাবে। আমাদের হলো এনার্জি ইফিশিয়েন্টলি ইউজ করে কিন্তু আমাদেরকে এটা করতে হবে, না করলে যেটা হবে যে আপনি বিদ্যুতের সাহায্যে যদি ড্রায়ার চালান বা তেলের সাহায্যে চালান, তাহলে আপনার কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। ফলে এটা একটা কমিউনিটি বা সম্মিলিত একটা উদ্যোগের বিষয়, যেটার সাহায্যে কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারি। তাছাড়া ফার্মার লেভেলে আপনার ছোট ছোট বা প্রান্তিক কৃষকের জন্য আমরা কিন্তু ড্রায়ারের ব্যবস্থা করা যাবে, যদি এই ধরনের যারা কৃষির ফার্ম মেকানিক্স ডিপার্টমেন্ট যেগুলো আছে তারা যদি এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে, তাহলে মনে হয় ভালো হবে। আমরা যদি বলি যে আধুনিক জাতের ধান উৎপাদনের ক্ষেত্রে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভালো প্রোডাক্ট পাওয়ার ক্ষেত্রে আসলে স্টেপগুলো কি হতে পারে, এবং আমাদের যারা কৃষক আছেন বা যারা তরুণ উদ্যোক্তা আছেন নতুন করে কাজ করতে যাচ্ছেন, একদম স্টেপ বাই স্টেপ কোন ধাপগুলো ফলো করলে তারা সর্বোচ্চ ভালো ফলন এবং সবচেয়ে ভালো প্রোডাক্টটা পেতে পারেন? ফার্মার কিন্তু আসলে প্রোডাকশানে যায় তার নিজের খাবারের জন্য, সে কিন্তু এটা যে বিক্রি করবে সেটা পরের কথা, আগে নিজের খাবার জোগাড় করতে হবে তাকে।
তো সেই ক্ষেত্রে একজন উদ্যোক্তা যদি ধরেন যে কোনো ধরনের ফসল কাল্টিভেশন করতে যায়, তাকে প্রথমে যে চিন্তাটা করতে হবে সেটা হলো ভালো বীজ, ভালো মানের বীজ এবং ভালো জাতের বীজ। ভালো মান এবং জাত এই দুইটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি ফলনটা বৃদ্ধি পায়। কারণ হলো যে ভালো বীজের মধ্যেই কিন্তু সব ধরনের বিষয়গুলো থাকে যেটা পরবর্তীতে এটা আত্মপ্রকাশ করে। এরপরে যেটা হবে যে সে যখন বীজতলাটা তৈরি করবে, সেই বীজতলাতে যে চারাটা হবে, এটাই চারার বয়সটা কিন্তু ধানের ক্ষেত্রে আপনার খুবই গুরুত্বপূর্ণ। বয়স যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি সে তার টোটাল লাইফ সাইকেলের একটা নির্দিষ্ট পর্যায়ে কিন্তু নষ্ট করে ফেলছে। ফলে আপনার টিলার ফরমেশন কম হবে, আলটিমেটলি কিন্তু আপনার ফলন কমে যাবে। সেই ক্ষেত্রে যে এখনই যে আমাদের আমন সিজন শুরু হবে, ফার্মার যেটা করতে পারে যে তাদের চারার বয়স আপনার 20 থেকে 25 দিন হলে সবচেয়ে ভালো হয়, এবং এই চারাগুলাই কিন্তু পরবর্তীতে মাঠে লাগাবে। এরপরে সে কিভাবে আসলে চারাটা লাগাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন কৃষক পর্যায়ে আমাদের এটা খুবই তথ্যটা ছড়াই দেওয়া উচিত। আমার মনে হয় কৃষকরা এটা প্র্যাকটিসও করে। ধান সবসময় কিন্তু লাইনে লাগাতে হবে। আপনি যদি লাইনে ধান লাগান, আপনার নির্দিষ্ট স্পেসিং বা দূরত্ব অনুযায়ী, যেমন আমরা 25 লাইন টু লাইন ডিস্টেন্স হলো 25 সেন্টিমিটার, আর একটা গুছা থেকে আর একটা গুছার দূরত্ব হলো 15 সেন্টিমিটার। এইভাবে 10 লাইন পর পর যদি আমরা একটা করে লাইন গ্যাপ দিই, যেটাকে আমরা ল্যাগ সিস্টেম বলি, তাহলে হবে কি যে এই ধানের চারার যখন বড় হবে তখন এর ভিতরে প্রচুর পরিমাণে আলো বাতাস যাবে। আলো বাতাস যাওয়ার কারণে তার পরবর্তী যে রোগ বালাই আছে, পেস্ট, যেমন আপনার ধরেন কারেন্ট পোকা, আমরা যেটাকে বলি যে ব্রাউন প্লান্ট হপার, তো এটার যে যখন পরিবেশটা খুব হিউমিড হয়ে যায় এবং অন্ধকার হয়ে যায়, ওই জায়গায় কিন্তু তার আউটব্রেকটা বেশি হয়, সে প্রচুর পরিমাণে মাল্টিপ্লিকেশন করে। ফলে এখানে যদি আলো বাতাস যায় তাহলে কিন্তু এই সমস্যা হবে না। মাজরা পোকার ক্ষেত্রেও একই কথা। দ্বিতীয়ত আপনার গাছটার যে আমাদের নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। নিউট্রিয়েন্টটা যে আগে বললাম যে আমাদের 4R ফার্টিলাইজার, আমি রাইট সোর্স থেকে ফার্টিলাইজারটা কিনবো, রাইট টাইমে অ্যাপ্লিকেশন করব, রাইট লোকেশানে অ্যাপ্লিকেশন করব। এটা করলে যেটা হবে যে আপনার নিউট্রিয়েন্ট পরিমাণ কিন্তু কমে যাবে। আপনাকে ইন্টিগ্রেটেড হয়ে সমন্বিতভাবে কিন্তু ফার্টিলাইজারটা প্রয়োগ করতে হবে। এবং এই যে আমাদের ফার্মাররা যেটা করে, প্রচুর পরিমাণে ইউরিয়া ফার্টিলাইজার জমিতে অ্যাপ্লিকেশন করে, তাতে তারা দেখে যে গাছ অনেক সবুজ হচ্ছে, গাছ অনেক বড় হচ্ছে, কিন্তু আলটিমেটলি ফলন কিন্তু কমায় দিবে। এবং ইউরিয়া কিন্তু প্রচুর পরিমাণে আমার লস হয়ে যায়, প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট মাটিতে ভিতরে চলে যায়, লিসিং লস হয়, অনেক সময় ভোলাটিলাইজেশন হয়ে এটা উড়ে যায় বা রান অফ হয়ে অন্যের জমিতে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের স্প্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা পুরো ফার্টিলাইজার যে পরিমাণ আছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করে চারা রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে আমাকে প্রথম পর্যায়ে ফার্টিলাইজারটা দিতে হবে, বিশেষ করে ইউরিয়া। তারপর 25 থেকে 30 দিনের সময়টাতে একবার দিতে হবে, এবং যখন থোড় আসবে ধানে, সেই থোড় আসার আগে কিন্তু আমি এই ফার্টিলাইজারটা আমাকে জমিতে অ্যাপ্লিকেশন করতে হবে। আদারওয়াইজ যদি ফুল এসে যায় তখন যদি ফার্মার ইউরিয়া ফার্টিলাইজার দেয় তখন কিন্তু আর চিটা হয়ে যাবে ধান। আবার হলো যে যখন আপনার পোকামাকড় হবে, পোকামাকড়টা হয় সাধারণত যদি ইউরিয়া ফার্টিলাইজারটা আমি শেষের দিকে বেশি প্রয়োগ করি, ফলে ওই সময়টাতে আমাকে পটাশ সার দিতে হবে, তাহলে কিন্তু তার ভিতরে একটা রেজিস্ট্যান্স, সহনশীলতা বৃদ্ধি পাবে এবং এই পোকামাকড় আক্রমণ থেকে সে রক্ষা পাবে। আমি যদি ইরিগেশনের কথা বলি, আমাদের 1 কেজি ধান উৎপন্ন করতে ধরেন বড় সিজনে প্রায় 3000 থেকে 4000 লিটার পানির খরচ হয়ে যায়। ফলে আমরা যদি আধুনিক প্রযুক্তি যেমন পর্যায়ক্রমে ভেজানো এবং শুকনা, এই পদ্ধতিতে যদি আমি ইরিগেশনের ব্যবস্থা করি তাহলে কিন্তু আমার পানির পরিমাণ অনেক কমে যাবে। এমনিতেই গরমের সময় বড় সিজনে আমার বিদ্যুতের সমস্যা থাকে, ইরিগেশন পাম্পগুলো চলতে পারে না। ফলে এইভাবে আমি পর্যায়ক্রমে ভেজানো এবং শুকনা পদ্ধতিতে যদি জমিতে ইরিগেশনের ব্যবস্থা করি, জমিতে পানির ব্যবস্থা করি, তাহলে কিন্তু আমার খরচ অনেক কমে যাবে। এবং এই টেকনোলজিগুলোকে আমরা বলি হলো ক্লাইমেট স্মার্ট টেকনোলজি, রিসোর্স ইফিশিয়েন্ট টেকনোলজি, যেগুলোকে ব্যবহার করে কিন্তু আমি ইফিশিয়েন্টলি আমার যে নিউট্রিয়েন্ট আপনার ইরিগেশন বা আপনার রিসোর্সগুলো আছে সেগুলোকে আমি ব্যবহার করতে পারবো এবং আমার ফলনকেও কিন্তু আমি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। একই সঙ্গে এখানে যদি আমি প্রশ্ন করি একটু, যে কৃষকরা তো অনেকেই জেনে বুঝে, অনেকে না জেনেই দেখা যাচ্ছে যে অনেক কীটনাশক ব্যবহার করছে, এটা আসলে পরিবেশের উপর কীরকম ভূমিকা রাখছে বা কতটা ক্ষতি করছে আমাদের? দেখুন, একজন ফার্মার যখন সে প্রি ইমার্জেন্স হার্বিসাইড, পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড, তারপরে আপনার
সে 2-3 বার করে তখন আগাছা মারার জন্য ওষুধ ব্যবহার করছে বা কেমিক্যাল ব্যবহার করছে। তারপরে পোকামাকড়ের জন্য সে সিনথেটিক যে পেস্টিসাইডগুলো আছে সেগুলো ব্যবহার করছে, যেটার কারণে এইগুলা কিন্তু আপনার পরিবেশের মধ্যে চলে যাচ্ছে। আপনার এগুলা কিন্তু ডিগ্রেডেশন হয় না, দীর্ঘদিন জমিতে তার রেসিডুয়াল ইফেক্টগুলো থেকে যায়। এই রেসিডুয়াল ইফেক্টের কারণে বৃষ্টির পানির সাথে এইগুলা চলে যাবে নদী, নালা, খাল, বিলে। তখন হলো পরিবেশ দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, বাতাসের সাথে মিশে সেটা বায়ু দূষণ করছে। এটার দীর্ঘমেয়াদী একটা প্রভাব তৈরি হয়, যেটার কারণে আমাদেরকে যে আমাদের সমন্বিত কিছু ব্যবস্থা আছে, নতুন টেকনোলজি যেগুলো আছে আমাদের ফিজিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, সবগুলাকে আমাকে ইন্টিগ্রেটেড ওয়েতে ব্যবহার করতে হবে। তাহলে হবে কি যে শুধুমাত্র আপনার কেমিক্যাল, পেস্টিসাইড, ইনসেকটিসাইডের উপরে প্রেশারটা কমে যাবে এবং পরিবেশ কিন্তু ভালো থাকবে। এই যে বললাম যে ব্রাউন প্লান্ট হপার বা মাজরা পোকা, এগুলাকে আমি দমন করতে চাই। আমি কেমিক্যাল ব্যবহার করব কখন? যখন হলো ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাচ্ছে, তখনই কিন্তু আমি সিদ্ধান্ত নিব যে না, আমার এখন এটা প্রয়োগ করতে হবে। তার আগে আমরা যে কাজগুলো করতে পারি, যেমন ক্লাইমেট স্মার্ট টেকনোলজি বা টেকসই কৃষি ব্যবস্থাপনার মাধ্যমেও কিন্তু আমরা করতে পারি। যেমন আপনি ধানের জমিতে কিছু ডালপাতা পুঁতে রাখেন, সেখানে একটা পাখি এসে বসবে, সেই পাখিটা কিন্তু পোকাটাকে, মাজরা পোকাটাকে খেয়ে নিবে বা আপনার ব্রাউন প্লান্ট হপারটাকে খেয়ে নিবে। তাহলে কিন্তু সহজেই এটা কি হলো, আপনার পোকামাকড় দমন হয়ে গেল। আপনি যদি ইকো ইঞ্জিনিয়ারিং করেন, যে আপনার জমির চারপাশের যে আইলগুলো আছে সেই আইলগুলোতে আপনি রঙিন যে ফুল আছে সেগুলোকে আপনি লাগাতে পারেন। তাতে হবে কি যে উপকারী মাকড় যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে মৌমাছি আসবে বা আপনার লেডিবাগ, বিটেল আসবে। তো এইগুলা কি করবে, তখন ক্ষতিকর পোকামাকড় যেগুলো আছে যেমন মাকড়সা, এটা কিন্তু আপনার এই যে ব্রাউন প্লান্ট হপারকে খেয়ে ফেলবে বা ওখানে একটা পাখি এসে বসবে, তখন কিন্তু এই মাজরা পোকা দমন হয়ে যাবে। তাছাড়া আমাদের কিছু ডিজিজ ইনসেক্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি আছে বা আমাকে রিসার্চ করে এগুলো ডেভেলপ করতে হবে। তাহলে হবে কি যে এইগুলার সাহায্যে কিন্তু আমি পরিবেশ বান্ধব টেকনিক ব্যবহার করব। বা আলোক ফাঁদ হইতে পারে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি, যে রাতের বেলা আমি যদি লাইট জ্বালাই, যে এবং এটার জন্য বিদ্যুতের প্রয়োজন। এটা এখন কিন্তু আপনার সোলার লাইট ট্র্যাপও তৈরি হয়ে গেছে, যেটার সাহায্যে কিন্তু খুব সহজে রাতের বেলা আলো জ্বলবে এবং এই যে মাজরা পোকা বলেন বা ব্রাউন প্লান্ট হপার বলেন বা গ্রাস হপার বলেন বা আপনার স্টিং বাগ বলেন, যেটাকে আমরা গান্ধী পোকা বলি, এটা কিন্তু এই রাতের বেলার মধ্যে পড়বে এবং মারা যাবে। ফলে এই পোকামাকড়ের প্রাদুর্ভাব কিন্তু কমে যাবে। তো আমরা এইভাবে সাস্টেনেবল বা টেকসই কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে বা ক্লাইমেট স্মার্ট টেকনোলজি প্রয়োগ করে কিন্তু আমরা খুব সহজে কম খরচেও কিন্তু আমরা পরিবেশ দূষণ ছাড়াই ফসল উৎপাদন করতে পারবো। এখানে আমার আরেকটা জানতে চাওয়ার বিষয় হলো যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখছি যে সুপার রাইস বা ফাইন রাইস এখন তৈরি হচ্ছে এবং যেগুলো দেখা যাচ্ছে আমরা সাধারণত যে চাল খাচ্ছি সেটা থেকে গুণে মানে পুষ্টিতে অনেক বেশি উন্নত। তো বাংলাদেশে আসলে এরকম উৎপাদন হচ্ছে কিনা, বা বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে আপনাদের, তারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা যে উন্নত জাতের ধান এবং চাল যেগুলো পুষ্টিগুণে অনেক বেশি এগিয়ে আছে বর্তমান প্রোডাক্টগুলো থেকে? না, অবশ্যই তারা এটা নিয়ে গবেষণা করছে এবং তাদের বেশ অগ্রগতিও আছে। তার দুই একটা ভ্যারাইটিও কিন্তু তারা রিলিজ করেছে, কৃষক পর্যায়েও কিন্তু এগুলো পপুলার। জিঙ্ক সমৃদ্ধ ধানের ভ্যারাইটি আছে, ব্রি ধান আপনার 62, 72, ব্রি ধান 100, যেগুলো কিন্তু জিঙ্ক সমৃদ্ধ। এবং অন্যান্য ভ্যারাইটিতে যেখানে 16 মিলিগ্রাম পার কেজিতে জিঙ্ক থাকে, সেখানে কিন্তু এই ভ্যারাইটি যে তিনটা নাম বললাম সেগুলো কিন্তু প্রায় 28 মিলিগ্রাম পার কেজিতে কিন্তু জিঙ্ক থাকে। এরকম আয়রন সমৃদ্ধ ধান আছে, আমরা বলি যে ডায়াবেটিক রাইস, যেখানে হলো আমি আগেই বলছি যে জিআই ইন্ডেক্সটা কিন্তু 55 বা তার থেকে কম, এরকম ভ্যারাইটিও আছে, যেটা হলো আপনার ব্রি ধান 105। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের কথা যদি আপনি চিন্তা করেন বা গবেষণা যদি চিন্তা করেন, তাহলে জেনেটিক্যাল মডিফাইড ক্রপ যেগুলো আছে অলরেডি আপনার এগুলো নিয়ে গবেষণা হচ্ছে, রিলিজ করারও চিন্তা ভাবনা হচ্ছে। যেমন ভিটামিন এ সমৃদ্ধ ধান, গোল্ডেন রাইস আমরা যেটাকে বলি, যেটার সাহায্যে কিন্তু শিশু যারা আছে তারা কিন্তু ভিটামিন এর অভাবে যে রাতকানা রোগ হয় সেখান থেকে কিন্তু মুক্তি পাবে। এছাড়া আমাদের অ্যারোমেটিক রাইস আছে, প্রিমিয়ার কোয়ালিটি আমাদের যে রাইসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি। এবং এখন নতুন যে বায়োটেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেটা আছে সেটার সাহায্যে আপনি খুব সহজেই কিন্তু
CRISPR-Cas9 টেকনোলজি যেগুলো ব্যবহৃত, বা জিন এডিটিং করে কাঙ্ক্ষিত কোনো জিন বা কাঙ্ক্ষিত কোনো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একটা পপুলার ভ্যারাইটির মধ্যে আপনি ইনসার্ট করে সেগুলোকে ক্যারেক্টারিস্টিক্সগুলো বা কোয়ালিটিগুলো কিন্তু আপনি ইনক্রিজ করে দিতে পারবেন। তো এই জন্য আমাদের কিন্তু গবেষণার প্রয়োজন আছে। আপনি তো পড়াচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, আপনার ছাত্ররা কাজ করছে, গবেষণা করছে, শিক্ষার্থীরা কি সেখানে ইন্টার্ন করার, হাতে কলমে কাজ শেখার সুযোগটা পাচ্ছে কিনা, বা বিশ্ববিদ্যালয় পর্যায়েও কি আপনারা হাতে কলমে তাদের শেখার সুযোগটা তৈরি করে দিচ্ছেন কিনা? এখানে আছে সুযোগ, কিন্তু পর্যাপ্ত না। আমার ধরেন একটা ক্লাসে ছাত্র থাকার কথা 20 থেকে 30 জন, সেখানে কিন্তু আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, আমি কিন্তু কৃষিতে প্রায় 400 জন স্টুডেন্ট আমার ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে। ফলে তাদের জন্য পর্যাপ্ত ক্লাসরুম, তাদের ল্যাব ফ্যাসিলিটিস এগুলো কিন্তু আমরা দিতে পারছি না। আসলে তাদের যে পটেনশিয়ালিটি আছে সেই অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে ওইভাবে তৈরি করতে পারছি না। আমি অন্তত স্যাটিসফাইড না। আরও তাদেরকে আমরা নার্সিং করতে পারতাম, আরও কোয়ালিটি ভালো গ্রাজুয়েট তৈরি করতে পারতাম আমরা। আমাদের অনেক ফান্ডের ক্রাইসিস আছে গবেষণায়, আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু ফান্ডের অনেক ক্রাইসিস। ইউজিসি কিন্তু অত বরাদ্দ দেয় না, বা সরকার কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে গবেষণার ফান্ড অত দেয় না। ফলে যেটা হবে যে আমরা একটা সেন্ট্রাল ল্যাবরেটরি তৈরি করতে পারতাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, অ্যাডভান্স লেভেলের গবেষণা সেখানে হতো, স্টুডেন্টরা গবেষণা করতো, পিএইচডি স্টুডেন্ট, পোস্ট ডক্টরাল গবেষক থাকতো, বা মাস্টার্স পর্যায়ে গবেষণা তারা করতো। ফলে নতুন জ্ঞান সৃষ্টি হতো, এবং এই টেকনোলজিগুলো তারা এখনকার যে এআই টেকনোলজি বলেন, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, বা আমাদের নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, CRISPR-Cas টেকনোলজি, জৈব প্রযুক্তি যেগুলো আছে, বা সেগুলোর সাহায্যে বা বিভিন্ন ধরনের টলারেন্স লেভেল বৃদ্ধি করার জন্য যে ম্যানেজমেন্টগুলো প্রয়োজন কৃষিতাত্ত্বিক, সেগুলো যদি আমরা আরও ইমপ্রুভ করতে পারতাম তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। এবং আমার ছাত্রছাত্রীরা চেষ্টা করছে, তাদের যতটুকু সামর্থ্য আছে বা বিশ্ববিদ্যালয়ে যতটুকু তাদের সুযোগ তৈরি করে দিচ্ছে সেই টাকার মধ্যে কিন্তু তারা আছে। তবে এখন যেটা কৃষক আপনার আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু রিসার্চটা খুবই প্রয়োজন, এবং তাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেওয়া উচিত। কারণ আপনি দেখেন যে আমি যখন পিএইচডিতে দেখছি যে চাইনিজ যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই কিন্তু গবেষণার সাথে যুক্ত হয়ে যায়, যেখানে আমাদের একটা ফোর্থ ইয়ার স্টুডেন্ট বা লাস্ট সেমিস্টারের স্টুডেন্টও কিন্তু গবেষণার সাথে যুক্ত না। তারা সুযোগ পাচ্ছে হলো মাস্টার্সের পর্যায়ে থিসিস করার, ফলে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে গবেষণা করা। এবং এই যে কৃষির যে ছাত্র আছে তাদেরকে কিন্তু বিভিন্ন উপজেলায় কৃষি কর্মকর্তা আছে তাদের সাহায্যে হোক, বা কৃষি গবেষণা ইনস্টিটিউটে তাদের যে আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে হোক, অথবা বিএডিসি হোক, এই পর্যায়ে যদি তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা যায় তাহলে তারা কি করবে, একদম ফিল্ড লেভেল থেকে ফার্মারের সমস্যা কি সেটা নিয়ে তারা আলোচনা করতে পারবে। সেইখান থেকে সমস্যাগুলো আইডেন্টিফাই করে তারপরে কিন্তু তারা রিয়েল টাইম রিসার্চ, যেটা আমরা সমস্যা কেন্দ্রিক গবেষণা, সেটা কিন্তু আমরা করতে পারবো, এবং সেইখান থেকে আমরা ফার্মারদেরকে ভালো কিছু দিতে পারবো। বর্তমান পর্যায়ে আপনি যদি বলেন আসলে বাংলাদেশের কৃষির সার্বিক অবস্থা এবং খাদ্য সম্পদের যে অবস্থা, আমরা যদি চেষ্টা চালাতে থাকি এবং আমরা সরকারের উদ্যোগ, প্রাইভেট উদ্যোগ এবং একই সঙ্গে একাডেমিয়া যে উদ্যোগগুলো নিচ্ছে এগুলোকে যদি একত্রে কম্বাইন করা হয়, বাংলাদেশ আসলে খাদ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হতে এবং স্বয়ংসম্পূর্ণ হয়ে বাইরে রপ্তানি করতে এটা কতদিন লাগতে পারে, বা আর কি কি উদ্যোগ নিলে আসলে এই সবগুলো সমস্যা দূরীকরণ করে? আপনি বলেন আপনার শিক্ষার্থীদের ল্যাব ক্লাসের সংকট আছে, মাঠে যারা কাজ করছে তাদের আসলে টেকনোলজিক্যাল জ্ঞানটা নেই, সেই সমস্যা আছে, ধান গবেষণা ইনস্টিটিউট বললো যে তাদের সাপোর্ট আছে কিন্তু সেটাও লিমিটেড। এই সমস্যাগুলো আসলে উত্তরণ কিভাবে করা যায় সংক্ষেপে যদি আপনি একটু বলতেন। যে আপনার রিসার্চ প্রতিষ্ঠানে যে ভ্যারাইটিগুলো রিলিজ হচ্ছে, বা ইউনিভার্সিটি পর্যায়ে বা যে কোনো প্রতিষ্ঠানে যে ভ্যারাইটিগুলো রিলিজ হচ্ছে, সেই ভ্যারাইটিগুলো যখন কৃষক পর্যায়ে যাচ্ছে তখন কিন্তু একটা ইল্ড গ্যাপ তৈরি হচ্ছে, ফলনের একটা পার্থক্য তৈরি হচ্ছে, সেটা প্রায় 15 থেকে 20%। এই ইল্ড গ্যাপটা যদি আপনি কমায় নিয়ে আসতে পারেন, যে কৃষক পর্যায়ে রিসার্চ প্রতিষ্ঠানে যে ফলন দিচ্ছে সেটা যদি কৃষক পর্যায়ে ফলন দেয় তাহলে কিন্তু আপনার প্রোডাকশান অনেক বেড়ে যাবে। তাছাড়া আমাদের নতুন যে আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে টেকনোলজিগুলো আসবে সেই টেকনোলজিগুলো আমাদেরকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে, এবং এইগুলা যখন আমি করতে পারবো সামগ্রিকভাবে একসাথে ইন্টিগ্রেটেড ওয়েতে, তখন হলো যে এটা আমার প্রোডাকশান বাড়বে, আমার
ক্রপ জোন ভিত্তিক কিন্তু আমার ভ্যারাইটি রিলিজ দরকার। ধানের আমি যদি শুধু স্পেসিফিক ধানের ক্ষেত্রে কথা বলি যে আমার ক্রপ জোন, যেমন আপনি যদি হাওড় অঞ্চলের কথা চিন্তা করেন তাহলে হাওড় অঞ্চলের জন্য উচ্চ ফলনশীল ধান ভ্যারাইটি বা শর্ট ডিউরেটেড ভ্যারাইটি নিয়ে আসতে হবে, যেন ধান পাকার সময় সে কোনো বন্যা কবলিত না হয়। আপনি যদি বরেন্দ্র অঞ্চলের কথা চিন্তা করেন, সেখানে পানির ক্রাইসিস, সেখানে 170 ফিট নিচেও কিন্তু আপনি সেচের পানি তুলতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শর্ট ডিউরেটেড এবং ড্রাউট টলারেন্ট ভ্যারাইটির প্রচলন করতে। আপনি দক্ষিণ অঞ্চলে যান, যেখানে অনাবাদি জমি পড়ে আছে, চিংড়ির ঘের তৈরি করে কৃষি জমি নষ্ট হচ্ছে, সেখানে আপনি যদি চাষ করতে চান, মানে ধান চাষ করতে চান, তাহলে আপনাকে সল্ট টলারেন্ট ভ্যারাইটি ডেভেলপ করতে হবে। এবং আমাদের এখন যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো হয়তো 10 থেকে 12 ডেসিসিমেন পার মিটার পর্যন্ত সহ্য করতে পারে। তাহলে আমাকে কিন্তু এখন চিন্তা করতে হবে যে প্রতিনিয়ত কিন্তু লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ফলে আপনার চিন্তা করতে হবে যেন 25 ডেসিসিমেন পর্যন্ত আমি কিন্তু টলারেন্ট সহ্য করতে পারে এরকম ভ্যারাইটি আমাকে রিলিজ করতে হবে। আপনার ফার্মাররা কিন্তু এখন চাই হলো শর্ট ডিউরেটেড ভ্যারাইটি, ফলন দিতে হবে বেশি, এরকম ভ্যারাইটি। আরেকটা বিষয় হলো যে আপনি যখন শর্ট ডিউরেটেড ভ্যারাইটি ফার্মারদের মধ্যে দিবেন, তাহলে যেটা হবে যে অল্প সময়ের মধ্যে এটা যেমন হবে, ফলে আমি এক ফসলি জমিকে 2 ফসলি, 2 ফসলিকে 3 ফসলি, ইভেন দো 4 ফসলি জমিতেও কিন্তু আমি একটা জমিকে আমি কিন্তু রূপান্তর করতে পারবো। তাতে হবে যে ক্রপিং ইন্টেন্সিটি, ফসলের যে নিবিড়তা, যেটা এখন আছে আপনার 198%, এটাকে আমাকে 300-400 পর্যন্ত কনভার্ট করতে হবে। তাহলেই আমার ধরেন যে খাবারের স্বয়ংসম্পূর্ণতা অর্জন হবে। ফলে আমাকে নতুন ভ্যারাইটি রিলিজ করলেই শুধু হবে না, এটা যেন কৃষক পর্যায়ে পৌঁছে যায়, কৃষকের কি সমস্যা আছে সেই অনুযায়ী যেন আমরা ব্যবস্থা নিতে পারি। এই জন্য কৃষি সম্প্রসারণ যে কর্মকর্তা আছে বা সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার যারা আছে, যারা একদম কৃষক পর্যায়ে ব্লক লেভেলে কাজ করে, তাদেরকে কিন্তু তাদের সক্ষমতা বাড়াতে হবে, তাদেরকে আরও শক্তিশালী করতে হবে যেন কৃষক সঠিক পর্যায়ে ইনফরমেশনটা পায়। আরেকটা বিষয় হলো যে আপনাকে কৃষককে কিন্তু প্রণোদনা দিতে হবে। আপনি একটা নতুন টেকনোলজি দিলেন, সে কিন্তু ইচ্ছা করে সেটা করবে না, ফলে তাকে আপনাকে বলতে হবে যে ভাই এই টেকনোলজিটা আপনি নিয়ে দেখেন, আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি সেই ক্ষতি পুষিয়ে দেবো, তাহলে কিন্তু সে নিবে। এবং সে যদি দেখে যে এটা ভালো ফলন দিচ্ছে, তখন কিন্তু পরবর্তীতে সে আবার এই জাতটা সে চাষ করবে। এবং আপনি যদি এটা ভবিষ্যতের কথা চিন্তা করেন, 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা চিন্তা করেন, এটা হলো যে ভার্চুয়াল রিয়েলিটি ক্রিয়েট করে কিন্তু ফার্মারদেরকে ট্রেনিং দিতে হবে। আপনি হাতে কলমে শেখাতে পারছেন না, বা আপনি শুধু মুখে বললে কিন্তু সে এই টেকনোলজি সম্পর্কে তার ধারণা হবে না। আপনাকে কিন্তু রিয়েল সিনারি ক্রিয়েট করে তাকে দেখাতে হবে যে আপনার এই মাজরা পোকা এইভাবে এটা যদি আপনার ফসলকে ধ্বংস করে, তাহলে আপনি এইভাবে এটাকে দমন করবেন। এইভাবে আপনি কিন্তু ভবিষ্যতে ফলন বাড়াতে পারবেন। এবং ফুড সিকিউরিটি, যেটা আমরা বলি খাদ্য স্বয়ংসম্পূর্ণতা বা নিউট্রিশনাল সিকিউরিটি, এগুলো এনশিওর করা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর হাসানুজ্জামান আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার বিজ্ঞ আলোচনা রাখার জন্য। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামানের আলোচনা। তিনি সার্বিকভাবে আলোচনা করলেন যে বাংলাদেশে এখন ধান নিয়ে গবেষণার কি অবস্থা, কি কি উদ্যোগ নেওয়া যায়, এবং একই সঙ্গে তিনি যেটা বললেন যে সরকার, বেসরকারি উদ্যোগ এবং একাডেমিয়া যেটা আছে, তাদের সম্মিলিত উদ্যোগ যদি নেওয়া হয়, তাহলে বাংলাদেশের কৃষি দ্রুতই উন্নতি ঘটবে এবং যে সমস্যাগুলো কৃষকরা ফেস করে এবং শিক্ষার্থীরা যে সমস্যাগুলো ফেস করে, সেগুলো দ্রুত উত্তরণ সম্ভব হবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটি স্বাবলম্বী দেশ হিসাবে খুব দ্রুতই দাঁড়াতে পারবে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো পর্বে আপনাদের সাথে।